তো বিগত ক্লাসের আমরা লাস্ট যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে ফাজানের নীতি। তো আমার মনে হয় ফাজানের নীতিটা আসলে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়নি। ফাজানের নীতিটা আবার আরেকবার একটু সামারি করতেছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে আছে পিরিয়ডিক টেবিল আলোচনা করা হয়েছে, তারপরে এগুলো আলোচনা করা হয়েছে, তারপরে রাসায়নিক বন্ধন এগুলো আলোচনা করা হয়েছে, দেন আমাদের এগুলো উদাহরণ আমরা মোটামুটি দেখছি। তারপরে আমাদের এখানে ভ্যান ডার ওয়ালস বন্ড, তারপরে হাইড্রোজেন বন্ড এগুলো আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ছিল আমাদের সমুদ্র প্রক্রিয়াটাও দেখছি আমরা। ফাজারের নীতি, হ্যাঁ ফাজারের নীতিটা আমাদের একটু বাকি ছিল আর কি, ঠিক আছে। ফাজারের নীতিটা আমরা একটু সামারি করে দেন আমরা হচ্ছে যে পরের স্লাইড আর কি যাবো বা পরের টপিকটা শুরু করবো, ঠিক আছে। তো ফাজারের নীতিটা আমরা যখন আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা আধুনিক পর্যায় সারণীর সাপেক্ষে দেখতেছিলাম। সবার একটু মনে আছে কিনা আমি জানি না, তারপরে একটু মনে করে দেখেন আমরা ফাজারের নীতিটা কিন্তু আধুনিক পর্যায় সারণীর সাপেক্ষে দেখতেছিলাম, অর্থাৎ ফাজারের নীতিটা আসলে পর্যায় সারণীর সাপেক্ষেই সে নীতিগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমরা আসলে দেখি ফাজারের নীতি আসলে কি দিছিল। আমরা কিন্তু গত ক্লাসেও দুইটা নীতি দেখে ফেলেছি। এখন আমরা কি করব, আমরা আসলে এই ফাজার নীতিটা আসলে একটু দেখি যে সে চারটা নীতি দিছে, ফাজার মোট চারটা নীতি দিছে। এই চারটা নীতির মধ্যে আসলে আমরা দুটো অলরেডি আলোচনা করছি। যদি আলোচনার ক্ষেত্রে মনে না থাকে আমি আজকে সামারি করবো, সমস্যা নেই। তবে আজকে একটা ফাজার নীতিটা শুরু করবো আর কি, ঠিক আছে। এখন ভাইয়া বলছে কিছু বলতেছেন এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম ভাই আসসালাম। এমনি রাতুল ভাই আজ দুটি ক্লাস। হ্যাঁ ভাই, আজকে আপনাদের দুটি ক্লাস, একটা 7টার থেকে একটা, আর একটা হচ্ছে যে 9টার থেকে, ঠিক আছে। তা ফাজার নীতির ক্ষেত্রে ফাজানের প্রথম যে নীতিটা সেটা বলছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী ধর্ম তত বাড়বে। সমযোজী ধর্ম তত বাড়বে। এটা কি সাপেক্ষে বলছে? ফাজানের প্রথম যে নীতিটা বলছে ক্যাটায়নের আকার। তো একটু চিন্তা করে দেখেন, ক্যাটায়ন বলতে আমরা আসলে কি বুঝি? ক্যাটায়ন দ্বারা আসলে বোঝাচ্ছে যে ধনাত্মক বিশিষ্ট যে মৌলগুলো আছে, ধনাত্মক যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে কিন্তু ক্যাটায়ন দ্বারা ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। ক্যাটায়ন আসলে একটা চার্জ, ক্যাটায়ন আসলে চার্জ। কি চার্জ? পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জগুলো কি আর কারা হতে পারে? অবশ্যই ধাতুগুলো হতে পারে, তাই না? হ্যাঁ। তো ধাতুগুলোর ক্ষেত্রে কথাটা চলে আসছে যে ধাতুগুলোর আকার যত ছোট হবে সমযোজী ধর্ম তত বাড়বে। তো আকারের যে বিষয়গুলো এটা কিন্তু আমরা মৌলের পর্যাবৃত্তিক ধর্ম থেকে কিন্তু আমরা দেখছিলাম যে আকার আসলে কিভাবে বড় ছোট হয়। যেমন আপনাকে যদি দেখানো হয় এখানে যে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের কিন্তু আকার ছোট, মনে আছে? সোডিয়ামের থেকে কিন্তু ম্যাগনেসিয়ামের আকার ছোট, আর ম্যাগনেসিয়ামের থেকে কিন্তু আবার কি অ্যালুমিনিয়ামের আকার ছোট, ঠিক আছে। তো একটু এদিকে একটু লক্ষ্য করে দেখেন যে সোডিয়ামের থেকে যদি ম্যাগনেসিয়ামের আকার ছোট হয়, ম্যাগনেসিয়ামের থেকে যদি আবার অ্যালুমিনিয়ামের আকার ছোট হয়, তাহলে এদের মধ্যে আবার কি সমযোজী ধর্ম বাড়বে, এমনটাই কথা বলছে ফাজান। ফাজানের নীতি অনুসারে বলছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী ধর্ম তত বাড়বে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখেন সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের সমযোজী ধর্ম বেশি, ম্যাগনেসিয়ামের থেকে আবার কি অ্যালুমিনিয়ামের সমযোজী ধর্ম বেশি। আর সমযোজী ধর্ম যদি সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি হয়, তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটা যৌগ দেই যে সোডিয়াম ক্লোরাইড ইভেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই দুইটা যৌগের মধ্যে কোনটি অধিক সমযোজী? আপনার কাছে কোশ্চেন আসতে পারে এরকমটা যে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী, ঠিক আছে। আর এক্ষেত্রে আসলে আপনার অ্যান্সারটা পর্যাবৃত্তিক যে ধর্ম আছে সেক্ষেত্রেও দিতে পারেন, সেভাবেও দিতে পারেন। পর্যাবৃত্তিক ধর্মক্ষেত্রে আমরা কি জানি যে বাম থেকে ডানে গেলে মৌলের ক্ষেত্রে ধাতুর ধর্ম হ্রাস পায়, অধাতুর ধর্ম বৃদ্ধি পায়, ঠিক আছে। সেক্ষেত্রে বলতে পারেন। অথবা আপনি যদি ফাজার নীতির সাপেক্ষে বলেন, ফাজার নীতির সাপেক্ষে বললে একটু সহজ হবে। ফাজার নীতির সাপেক্ষে যদি বলেন যে ফাজার নীতি থেকে আমরা পাই ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হয় সমযোজী ধর্ম তত বাড়ে। তো সোডিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আকার ক্ষুদ্র, ঠিক আছে। এই কারণে বলা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের তুলনায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক সমযোজী, ঠিক আছে। আপনি কিন্তু চাইলে এখানে এটা সোডিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছে, এখানে চাইলে অন্য কোনো যৌগ দিতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট নীতিটা দেখে ফেললাম। পরে যদি আমি পরবর্তীতে আমি যদি দ্বিতীয় নীতি আলোচনা করি, এখানে বলা হচ্ছে অ্যানায়নের আকার যত বড় হয়, অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী ধর্ম তত বাড়বে। মানে এগুলো ঠিকঠাক। ক্যাটায়নের আকারের ক্ষেত্রে আমরা যদি মানে ক্যাটায়নের ক্ষেত্রে দেখছি আমরা কি ছোট হলে সমযোজী ধর্ম বাড়ে,
আর অ্যানায়নের ক্ষেত্রে কি আছে যে অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে কি সমযোজী ধর্ম বাড়ে। আর বড় হলে যদি কি, তাহলে একটু মনে করে দেখেন, ফ্লোরিনের তুলনায় ক্লোরিন কিন্তু আকারে বড়, ঠিক আছে, ফ্লোরিনের তুলনায় ক্লোরিন কিন্তু আকারে বড়, আবার ক্লোরিনের তুলনায় কিন্তু ব্রোমিন আরো আকারে বড়। এগুলোই ক্যাটায়ন, সরি অ্যানায়ন, এগুলো আমাদের অ্যানায়ন বলতেছি। অ্যানায়ন দ্বারা বোঝাচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট যে মৌলগুলো আছে। তো নেগেটিভ চার্জ কাদের হয়? অধাতুর বেশি হয়, ঠিক আছে। তো অধাতুর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন, অধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে যে অধাতুর আকার যত বড় হবে, অধাতুর আকার যত বড় হবে সমযোজী ধর্ম তত বাড়বে, ঠিক আছে। তাহলে দেখেন ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের আকার বড়, তাহলে আমি এটা বলতে পারি ফ্লোরিনের তুলনায় ক্লোরিন অধিক সমযোজী। আবার ক্লোরিনের তুলনায় ব্রোমিন কিন্তু আকার বড়, তার মানে ক্লোরিনের তুলনায় ব্রোমিনের আবার সমযোজী ধর্ম বেশি। আবার নিচে আয়োডিন আছে, মানে আমি একটা গ্রুপ নেমে আলোচনা করতেছি, আমি জাস্ট আপনাকে একটা গ্রুপ নিয়ে এখানে আলোচনা করতেছি, ঠিক আছে। আমরা যেটা হ্যালোজেন গ্রুপ নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে। তাহলে বলেন এখানে সবচেয়ে বেশি সমযোজী ধর্ম কার বেশি? আয়োডিনের বেশি। ইভেন আরেকটা জিনিস তো আপনি খুব ভালো করে জানেন, সমযোজী ধর্ম যার যত বাড়বে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আয়নিক ধর্ম তত কমবে। আয়নিকটা কি? আয়নিক কিন্তু ধাতু প্লাস অধাতু নিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাহলে সমযোজী ধর্ম যত বাড়বে আয়নিক ধর্ম তত কি কমবে। এখানে সমযোজী ধর্ম দেখেন এখানে বাড়তেছে, আয়নিক ধর্ম কমতেছে। এক্ষেত্রে সমযোজী ধর্ম বাড়তেছে না, তাহলে বলতে পারি আমি আয়নিক ধর্ম কমতেছে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখেন আয়নিক ধর্ম বেশি, ক্লোরিনের ক্ষেত্রে দেখেন আয়নিক ধর্ম তার থেকে একটু কম, ব্রোমিনের ক্ষেত্রে দেখেন আয়নিক ধর্ম তার থেকে আর একটু কম। এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় যে সোডিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম আয়োডাইড দিল, এখানে সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে, এই দুটো যৌগের মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কিভাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা কোশ্চেনও আছে, ওই যে গত ক্লাসে দেখছিলাম হয়তোবা, সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও সিলভার আয়োডাইড কেন পানিতে দ্রবণীয় নয়, অদ্রবণীয়, ঠিক আছে। তো আমি ফার্স্ট অফ অল এটাকে বলি, এটা হচ্ছে যে কি, যে আমরা ফাজারের নীতি থেকে পাই অ্যানায়নের আকার যত বড় হয় সমযোজী ধর্ম তত বাড়ে। ফ্লোরিনের তুলনায় আয়োডিনের আকার বড়, ফ্লোরিনের তুলনায় আয়োডিনের আকার বড়। তো আয়োডিনের আকার যদি বড় হচ্ছে তাহলে মানে আয়োডিন এখানে সমযোজী ধর্ম বেশি প্রকাশ করতেছে। এই কারণে সোডিয়াম ফ্লোরাইডের তুলনায় সোডিয়াম আয়োডাইডের হচ্ছে যে কি সমযোজী ধর্ম বেশি, এবং সোডিয়াম আয়োডাইডের তুলনায় সোডিয়াম ফ্লোরাইডের আয়নিক ধর্ম বেশি, ঠিক আছে। এখন আবার এই ক্ষেত্রে যদি আসেন, দেখেন আমাকে কোশ্চেন ছিল এটা কি, সিলভার ফ্লোরাইড যদি পানিতে দ্রবণীয় হয়, সিলভার আয়োডাইড পানিতে দ্রবণীয় নয় কেন, ঠিক আছে। এই ক্ষেত্রে সেম আপনি বলতে পারেন, কি বলতে পারেন, যে ফাজারের নীতি থেকে আমরা পাই অ্যানায়নের আকার যত বড় হয়, ঠিক আছে, সমযোজী ধর্ম তত বাড়ে, আয়নিক ধর্ম তত কমে। সুতরাং আমরা বলতে পারি সিলভার আয়োডাইডের তুলনায় সিলভার ফ্লোরাইডের সমযোজী ধর্ম কম, আয়নিক ধর্ম বেশি। আমরা এটাও জানি পানিতে আয়নিক ধর্ম বা আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়, সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয় না, ঠিক আছে। এই কারণে সিলভার আয়োডাইডের তুলনায় সিলভার ফ্লোরাইড পানিতে অধিক দ্রবণীয় এবং সিলভার আয়োডাইড পানিতে অদ্রবণীয় হিসেবে চলে। পারবেন তো নাকি? এরকম কোশ্চেন আসলে কিন্তু পারতে হবে। তাহলে আমরা কি দেখলাম, একটা আমরা ফাজানের আমরা একটা দেখলাম নীতি, দুইটা দেখলাম নীতি। 3 নাম্বার নীতির ক্ষেত্রে যদি বলা হয়, এটা আবার হচ্ছে যে ওভারঅল নীতিটা 3 নাম্বারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্যাটায়নের ও অ্যানায়নের চার্জ যত বাড়ে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বাড়ে কি সমযোজী ধর্ম তত বাড়ে। মানে সেম আগের মতোই, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বাড়বে সমযোজী ধর্ম তত বাড়বে। তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে, ক্যাটায়ন দ্বারা বোঝাচ্ছে পজিটিভ অর্থাৎ ধাতু, অ্যানায়ন দ্বারা বোঝাচ্ছে কি নেগেটিভ অর্থাৎ অধাতু। তার মানে অধাতু আর হচ্ছে যে ধাতুর ক্ষেত্রে চার্জ যত বাড়বে। এখন বলেন তো ভাই চার্জটা কই থেকে আসে? চার্জ কিন্তু আসে একটা মৌলের সামর্থ্য থেকে অর্থাৎ যোজনী থেকে, ঠিক আছে। তো ধরেন আমি যদি চিন্তা করি সোডিয়ামের চার্জ কত হতে পারে, +1, তাই না? সোডিয়ামের যোজনী কত, +1 বা সামর্থ্য +1। ম্যাগনেসিয়ামের কত, +2। অ্যালুমিনিয়ামের কত, +3। চার্জ বাড়তেছে না? তো ক্যাটায়নের ক্ষেত্রে এটা বলা হচ্ছে ক্যাটায়নের চার্জ যত বাড়ে সমযোজী ধর্ম তত বাড়ে বা বাড়বে। তাহলে এটার থেকে এর সমযোজী ধর্ম বেশি, এটার থেকে এর সমযোজী ধর্ম বেশি। এই কথাটা কিন্তু এটার থেকেই পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায়, ঠিক আছে। এই কথা মানে ক্যাটায়নের ক্ষেত্রে এই কথা মোটামুটি একই। তবে এটা আসলে চার্জের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যাটায়নের চার্জ যত বাড়ে সমযোজী ধর্ম তত বাড়ে, ঠিক
ঠিক আছে। আর যদি অ্যানায়নের ক্ষেত্রে বলা হয়, অ্যানায়নের ক্ষেত্রে সেম, ধরেন অক্সিজেনের চার্জ হচ্ছে -2, ফ্লোরিনের চার্জ হচ্ছে -1। তো ফ্লোরিনের চার্জ যদি -1 হয়, তাহলে বলেন তো এখানে অ্যানায়নের চার্জ যত বাড়বে, অ্যানায়নের চার্জ যত বাড়তেছে, সমযোজী ধর্ম তত বাড়তেছে, তাহলে এর থেকে চার্জ এর বেশি না? -2 বেশি না, অক্সিজেনের বেশি না? অক্সিজেনের থেকে ফ্লোরিনের কম না? ফ্লোরিনের যেহেতু কম, তাহলে বলতে পারেন যে ফ্লোরিনের তুলনায় অক্সিজেনের সমযোজী ধর্ম বেশি। হ্যাঁ, তাহলে একটু চিন্তা করে দেখেন, আমরা যদি যৌগ দেওয়া হয় সোডিয়াম অক্সাইড ও সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে কোনটির অধিক সমযোজী হবে? বোঝা যাচ্ছে যে এটার অধিক সমযোজী হবে, আর এটার কম সমযোজী হবে বা বেশি আয়নিক হবে। আপনি যেভাবে ইচ্ছা বলতে পারেন। ঠিক আছে, তার মানে আপনি এই নীতির সাপেক্ষে আপনি যে কোনো যৌগতে কম্পেয়ার করতে পারবেন, বা যে কোনো যৌগ আসলে আপনি মানে তাদের মধ্যে আয়নিক সমযোজী আপনি কম্পেয়ার করতে পারবেন, তুলনা করতে পারবেন। ঠিক আছে, এটা গেল আমাদের 3 নাম্বার নীতি। আর 4 নাম্বারের নীতি যদি বলা হয়, 4 নাম্বার নীতিটা আসলে এই নীতিটার থেকে খুব বেশি অ্যাপ্লাই করে না, মানে অ্যাপ্লাই হয় না আসলে নীতিটা। আমরা 3টা নীতি দেখে ফেলছি। তার 4 নাম্বার নীতিটা হচ্ছে যে ক্যাটায়নের ও অ্যানায়নের ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন যদি ডি ও এফ অরবিটালে থাকে, ক্যাটায়ন ও অ্যানায়নের যদি সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে থাকে, তাহলে তাদের কি সমযোজী ধর্ম বেশি, তাহলে তাদের সমযোজী ধর্ম বেশি। তার মানে এটা দ্বারা কি বুঝতেছেন যে যদি ডি আর এফ অরবিটালে থাকে তাহলে সমযোজী ধর্ম বেশি। তো আমাদের আর অরবিটাল বাকি আছে কয়টা? 2টা, এস আর পি অরবিটাল। তার মানে এস অরবিটাল আর পি অরবিটালে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, অর্থাৎ যতগুলো ধাতু এবং অধাতু আছে, সেই সব ধাতু অধাতুর তুলনায় এফ অরবিটালে আর ডি অরবিটালে যে সর্বশেষ ইলেকট্রন আছে, এদের সমযোজী ধর্ম বেশি। ঠিক আছে, এদের কিন্তু সমযোজী ধর্ম বেশি, কারণ এখানে বলা হচ্ছে কি ফাজানের 4 নাম্বার নীতি থেকে ক্যাটায়নের ও অ্যানায়নের সর্বশেষ ইলেকট্রন যদি ডি ও এফ অরবিটালে থাকে, তাহলে তাদের সমযোজী ধর্ম বেশি। ঠিক আছে, তো কম্পেয়ার করবেন কিভাবে? জাস্ট ওই আগের মতো করি। ধরেন সোডিয়াম, আপনি খুব ভালো করে জানেন সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কিন্তু এস অরবিটালে আছে। আচ্ছা, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কিন্তু কই আছে? এস অরবিটালে। তারপরে যদি দেখেন ডি ব্লক মৌল যদি কোনো কিছু একটা নেন, ধরেন আয়রন হচ্ছে একটা ডি ব্লক মৌল, তার মানে তার সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে আছে। তাহলে এটার আছে এস অরবিটালে, এটার আছে ডি অরবিটালে। তার মানে বলেন তো সমযোজী ধর্ম কার বেশি হবে? হ্যাঁ, সমযোজী ধর্ম কিন্তু আয়রনের বেশি হবে। কেননা ফাজারের নীতি বলতেছে কি সর্বশেষ ইলেকট্রন যদি ডি ও এফ অরবিটালে থাকে, তাহলে তাদের সমযোজী ধর্ম বেশি। ঠিক আছে, আপনি এইভাবে কম্পেয়ার করতে পারবেন। সেম ভাবে অ্যানায়নের ক্ষেত্রেও। তো আপনি যদি ক্যাটায়ন বুঝতে পারেন, আমি আশাবাদী আপনি অ্যানায়নটা খুব ভালো মতো পারবেন। ঠিক আছে, জাস্ট কিভাবে কম্পেয়ার করবেন? সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে থাকে বা পি অরবিটালে থাকে, তাদের হচ্ছে যে সমযোজী ধর্ম কম, আয়নিক ধর্ম বেশি। আর যদি ডি ও এফ অরবিটালে থাকে, তাদের হচ্ছে কি সমযোজী ধর্ম কম, আয়নিক ধর্ম বেশি। ঠিক আছে, ডি অরবিটালে থাকলে, এফ অরবিটালে থাকলে সমযোজী ধর্ম বেশি, আয়নিক ধর্ম কম। ঠিক আছে, যেটা আপনার নীতি সাপেক্ষে বলা হচ্ছে। বুঝছেন তো? সবাইকে বুঝতে পারছেন? একটু আমাকে জানান তো। ভাইয়া এসব নোট গ্রুপে দেওয়া নাই। মাহবুবুর রহমান ফাহিম। আচ্ছা ভাই, ঠিক আছে, এই বিষয়ে একটু আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে একটু এই বিষয় নিয়ে একটু কথা বলেন ভাইয়া। আপনি গ্রুপে একটু বিষয় নিয়ে কথা বললে হবে কি, ওখানে আমাদের যে মডারেটর আছে বা আমাদের যে প্যানেল আছে তারা ওনারা কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা আপনার গ্রুপে আসলে সব কিছু বুঝে নিতে পারবেন। ঠিক আছে, আপনাদের কি বুঝতে পারছেন ভাইয়া? মানে ফাজানের যে 4টা নীতির কথা বলা হয়, সেই 4টা নীতি কি বুঝতে পারছেন সবাই? একটু আমাকে জানান তো। ওকে, এখানে আমাদের শাহুল ইসলাম ভাই বলছে জি ভাই ক্লিয়ার। তারপরে আমাদের শরীফুল ইসলাম ভাই বলছে জি ভাই ক্লিয়ার। ওকে, আমি আশাবাদী সবাই বুঝতে পারছেন। আর যারা ক্লাস করতেছেন তারা কি বুঝতে পারতেছেন কিনা আমি আসলে জানি না, মানে আমি একটু কমেন্ট যদি করেন তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা, আই থিঙ্ক সবাই ক্লাসটা বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে যদি আমরা যে ফাজারের নীতির যদি আমি আলোচনা শেষ করি, তাহলে কিন্তু আমাদের
এটা ফাজার নীতি। তাহলে আমাদের এই স্লাইডটা শেষ, মানে গত ক্লাসের যে স্লাইডটা ছিল সেটা মোটামুটি শেষ। অর্থাৎ আমাদের রাসায়নিক বন্ধন শেষ হয়েছে। আমাদের কি কি শেষ হলো? রাসায়নিক বন্ধন। তার মানে আমাদের কিন্তু পর্যায় সারণী শেষ করার পর আরেকটা অধ্যায় শেষ করলাম, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন ও ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ঠিক আছে, এখন আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব। ভাই আরেকবার বুঝিয়ে দেন রাতুল ভাই। আচ্ছা, আপনি একটু পরে কমেন্ট করছেন, আমি সমস্যা নেই, আবার বুঝিয়ে দিচ্ছি। ক্যাটায়নিক ফাজান এখানে 4টা নীতি দিচ্ছে, ঠিক আছে। তার মধ্যে বলছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী ধর্ম বাড়বে। এখন ক্যাটায়নের যে আকার ছোট বড় হয় এটা কিন্তু আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম যখন দেখছিলাম না, তখন কিন্তু বুঝতে পারছি যে সোডিয়ামের তুলনায় কিভাবে ম্যাগনেসিয়ামের আকার ছোট হয়, ম্যাগনেসিয়ামের তুলনায় কিভাবে অ্যালুমিনিয়ামের আকার ছোট হয়। ওই যে ইলেকট্রনের যে কথাবার্তা, ইলেকট্রনের যে টান অনুভব করে সেই কারণে যে সংকুচিত হয়, ওই জায়গা থেকে আমরা দেখছিলাম কি যে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আকার ছোট। মনে আছে? হ্যাঁ, ওটা যদি মনে থাকে তাহলে সেটাই বলা হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী ধর্ম তত বাড়বে। তার মানে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের হচ্ছে সমযোজী ধর্ম বেশি, ম্যাগনেসিয়ামের তুলনায় আবার অ্যালুমিনিয়ামের সমযোজী ধর্ম বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট নীতি। সেকেন্ড নীতি বলা হচ্ছে যে অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী ধর্ম তত বাড়বে। অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়ন দ্বারা বোঝাচ্ছে কি? অধাতু, মানে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, তো অ্যানায়ন আসলে অধাতুকে যদি বলা হয় তাহলে অধাতুর ক্ষেত্রে যাদের আকারগুলো বাড়তেছে তাদের ক্ষেত্রে সমযোজী ধর্ম বাড়তেছে। তো দেখেন, একটু চিন্তা করে দেখেন, ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের আকার বড়, আর ফ্লোরিনের তুলনায় ব্রোমিনের আকার বড়, ব্রোমিনের তুলনায় আবার আয়োডিনের আকার বড় একই গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, আকার বাড়তেছে, তার মানে কি করতেছে? সমযোজী ধর্ম বাড়তেছে। এটা বোঝাচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরটা। তৃতীয় নম্বরটা বলা হচ্ছে যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বাড়ে। চার্জ মানে কি? ওই যে যোজনী থেকে যে চার্জটা আসে, ঠিক আছে, একটা মৌলের চার্জ কই থাকে? ডান পাশে মাথার উপরে, মনে আছে তো? হ্যাঁ, চার্জ যত বাড়বে, তাই একটা মৌলের চার্জ আসলে আসে যোজনী থেকে। ঠিক আছে, এই চার্জ যত বাড়বে সেখানে বলা হচ্ছে কি সমযোজী ধর্ম তত বাড়বে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর লাস্ট যেটা বলা হয়েছে, ক্যাটায়নের ও অ্যানায়নের সর্বশেষ ইলেকট্রন যদি ডি ও এফ অরবিটালে থাকে তাহলে তাদের সমযোজী ধর্ম বেশি। অর্থাৎ কোনো মৌলের ক্যাটায়ন বলতে ক্যাটায়ন অ্যানায়ন যেহেতু দুটোই বলা হচ্ছে, তার মানে ধাতু অধাতু দুইটার ক্ষেত্রেই, ঠিক আছে, ধাতু ধাতু দুইটার ক্ষেত্রেই যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে থাকে অথবা এফ অরবিটালে থাকে তাহলে তাদের সমযোজী ধর্ম বেশি। তার মানে এস আর পি অরবিটালে থাকলে তাদের সমযোজী ধর্ম কম, আর সমযোজী ধর্ম যদি কমে তার মানে আয়নিক ধর্ম বাড়তেছে। ঠিক আছে, আর সমযোজী ধর্ম যদি বাড়ে তার মানে আয়নিক ধর্ম কমতেছে। হ্যাঁ, তার মানে কোনো মৌলের বা কোনো ধাতু অথবা অধাতুর ক্ষেত্রে যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অথবা এফ অরবিটালে থাকে তাদের সমযোজী ধর্ম বেশি, আর এস আর পি অরবিটালে থাকলে তাহলে কি? তাদের সমযোজী ধর্ম কম, আয়নিক ধর্ম বেশি। ওকে রাতুল ভাই, এমডি রাতুল ভাই, আপনি কি বুঝতে পারছেন এখন ফাজানের 4টা নীতি কি বুঝতে পারছেন? যদি বুঝতে থাকেন তাহলে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো আজকে, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার লবণ। ইভেন অ্যাসিড ক্ষার লবণ অনেক মজার একটা অধ্যায়, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাসিড ক্ষার লবণ থেকে আপনার রাসায়নিক বিক্রিয়ারও অনেকটুকু রিকভার হয়ে যাবে এবং অনেকটুকু আপনি নিজেরাও বিক্রিয়া করতে পারবেন। রাতুল ভাই যদি বুঝে থাকেন একটু আমাকে সাড়া দেন, আমি আপনার কমেন্টের জন্য অপেক্ষা করতেছি, এবং আপনার কমেন্টটা হইলে আমি পরের পার্টটা শুরু করব। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই, জি ভাই বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। আমাকে রাতুল ভাই কমেন্ট করছিল, রাতুল ভাই কি বুঝতে পারছে? উনি সারা পাচ্ছি না, যাই হোক ক্লাস থেকে উনি আউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে উনি যদি বুঝতে পারছে মেবি, আই থিঙ্ক, না পড়লে পরবর্তীতে আবার বুঝে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা এখন আজকে শুরু করবো কি নতুন একটা অধ্যায়, ঠিক আছে? আবার আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করবো। সরি,
ওকে, তাহলে আজকে আমাদের ফার্স্ট যে ক্লাসটা মানে আমাদের আজকে যে নতুন টপিকটা শুরু হবে সেটা হচ্ছে যে আসেন আমরা শুরু করি, সেটা অ্যাসিড ক্ষার লবণ। আমাদের আজকের টপিকটা শুরু হবে অ্যাসিড ক্ষার লবণ। এখন অ্যাসিড ক্ষার লবণ দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমরা বিস্তারিত সব কিছু চিনবো, এমনভাবে শিখবো যাতে আমরা অ্যাসিড ক্ষার লবণ আসলে চিনি না। ঠিক আছে, আমরা অ্যাসিড ক্ষার লবণ আসলে চিনি না। তো ফার্স্ট অফ অল এই জন্য আমি আগে রাখছি চিনার উপায়। ঠিক আছে, অ্যাসিড ক্ষার লবণ আগে আমরা চিনার উপায় দেখবো। ওকে, আসেন ফার্স্ট অফ অল আমরা অ্যাসিড চিনি। অ্যাসিড আসলে চিনি। অ্যাসিড যদি বলি যে অ্যাসিড আসলে কি, তবে সোজা সব ভাষায় দুইটা কথা বলে, দুইটা লাইন বলতেছে অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড। অধাতু তো চিনি না ভাইয়া? হ্যাঁ, সবাই আমরা কিন্তু অধাতু চিনি। অধাতুর অক্সাইড হচ্ছে আমার অ্যাসিড। উদাহরণ হিসেবে যদি দেখতে চান, সালফার ট্রাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে অধাতুর অক্সাইড। সালফার কার্বন হচ্ছে অধাতু, তাই না? অধাতুর অক্সাইড। তো এই অধাতুর অক্সাইডগুলোকে বলা হচ্ছে অ্যাসিড। অধাতুর অক্সাইডকে বলা হচ্ছে কি অ্যাসিড। আবার আরেক ক্ষেত্রে অ্যাসিড বলা হচ্ছে যদি ওই যৌগতে, মানে যে যৌগকে আপনি অ্যাসিড বলবেন, যদি ওই যৌগতে হাইড্রোজেন আয়ন বিদ্যমান থাকে, হাইড্রোজেন আয়ন বিদ্যমান থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমি কি অ্যাসিড। অ্যাসিড চেনার সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে যে অধাতুর অক্সাইড। তার মানে আপনি আল্লাহর দুনিয়াতে যত অধাতুর অক্সাইড আছেন সেগুলো হচ্ছে কি অ্যাসিড বা অ্যাসিড ধর্মী বলতে পারেন। আচ্ছা, তারপরে আবার যদি বলা হয় যে অধাতুর অক্সাইড আরেকটা কি, যদি ওই যৌগতে, বা সরি এটা আমি ভুল লিখছি, যদি ওই যৌগতে কি থাকে, হাইড্রোজেন আয়ন বিদ্যমান থাকে, তাহলে সেটা হবে হচ্ছে যে আমার অ্যাসিড। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি H2SO4, তারপরে কি H2SO4, তারপরে HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এগুলো যে সবগুলো হচ্ছে আমাদের কি দেখেন হাইড্রোজেন আয়ন বিদ্যমান আছে। হাইড্রোজেন আয়ন বিদ্যমান আছে না, তাহলে এগুলোকে বলা হচ্ছে আমার অ্যাসিড। এই যে চিনতে পারছেন, আমরা ছোটবেলায় অনেকভাবে দেখছিলাম যে অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিড হচ্ছে যে নীল লিটমাসকে লাল করে, তারপরে এই টাইপের অনেক কিছু শিখছিলাম। তো আমরা এগুলো থিওরিক্যালি শিখছিলাম, কিন্তু আমরা তো এখন অ্যাডমিশন যোদ্ধা, তাই না? তো আমার এই ক্ষেত্রে অবশ্যই লজিক্যালভাবে আমাদের অ্যাসিড, ক্ষার, লবণ সব চিনতে হবে। ঠিক আছে, আশা করি আপনি অ্যাসিড চিনতে পারছেন। তো এখন আমরা যদি ক্ষার চিনি, এখন আমি কি চিনবো, ক্ষার। ক্ষার যদি আমি চিনতে চাই, তো ক্ষারের ক্ষেত্রে আপনাকে বলি ক্ষার হচ্ছে অ্যাসিডের উল্টা, অর্থাৎ ক্ষার হবে ধাতুর অক্সাইড। কি হবে ক্ষার? ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষার বা ক্ষারধর্মী বলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি উদাহরণ হিসেবে দেখতে পারেন। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, ধাতুর তার অভাব নেই, তাই না? সোডিয়াম অক্সাইড, তারপরে এরকম আর যত ধাতু চিনেন আপনি, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে কি আমার ক্ষারীয়। এগুলো সব কিছু আমার কিন্তু ক্ষারীয়। ওকে, তাহলে আমরা দেখেন এক্ষেত্রে যদি ক্ষারীয় ক্ষেত্রে আরেকটু দেখতে চাই, একটা তো পাইলাম, আরেকটা যদি পাই সেটা হচ্ছে যে ওই যৌগতে আমরা বলছিলাম যে কি হাইড্রোজেন আয়ন থাকলে সেটা হচ্ছে আমার অ্যাসিড। ক্ষারের ক্ষেত্রে হবে কি ওই যৌগতে কি হবে বলেন তো? অনেকে হয়তো বা জানে, ওই যৌগতে যদি হাইড্রোক্সাইড আয়ন থাকে, হাইড্রোক্সাইড বিদ্যমান থাকে, হাইড্রোক্সাইড আয়ন বিদ্যমান থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমি উদাহরণ দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সাইড আয়ন আছে না? হ্যাঁ, এটা একটা ক্ষার। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সাইড আছে না? হ্যাঁ, এটা একটা ক্ষার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে আবার কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বলেন, এখানে আবার হাইড্রোক্সাইড আছে না, তার মানে এটা হচ্ছে ক্ষার। অনেকের ক্ষেত্রে কনফিউশন আসতে পারে, ভাই এখানে যে দুই দিলেন, এখানে আবার এক দিলেন কেন? এটা কিন্তু আসছে কই থেকে? ওই যে যোজনী থেকে বা তার সামর্থ্য থেকে। ঠিক আছে, সোডিয়ামের সামর্থ্য 1, সেজন্য একটা হাইড্রোক্সাইড নিছে, কারণ একটা হাইড্রোক্সাইডের মানে চার্জ হচ্ছে যে -1। ক্যালসিয়ামের 2, এই জন্য 2টা নিছে, ম্যাগনেসিয়ামের 2টা নিছে। কোনো যোগের যদি 3টা থাকে বা কোনো মৌলের যদি 3টা যোজনী থাকে বা 3টা সামর্থ্য থাকে, তাহলে সে 3টা হাইড্রোক্সাইড আয়ন নেবে। ঠিক আছে, আশা করি আপনি অ্যাসিড ও ক্ষার বুঝতে পারছেন বা অ্যাসিড ও ক্ষার আসলে চিনতে পারছেন। আসেন, অ্যাসিড ও ক্ষার যদি চিনতে থাকেন, তাহলে আমরা লবণ চিনি। আমরা এখন চিনব লবণ। তো লবণ আসলে চেনার 4টা উপায় আছে।
লবণ চেনার 4টা উপায় আছে। এটা আসলে আমি আসলে চেনারটাকে সবচেয়ে বেশি ফোকাস করতেছি কেন, কারণ আপনি চিনতে পারলেই তারপরে কিন্তু আপনি বিক্রিয়ার সাপেক্ষে যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল কিন্তু আসলে কি চেনাটা জরুরি, আপনি চিনতে পারলে তারপরে কিন্তু সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তো আসেন আমরা যদি চিনার ক্ষেত্রে প্রথমটা লবণ চিনি, ধাতু প্লাস হ্যালোজেন। হ্যালোজেন চিনি কি আমরা? হ্যাঁ চিনি, কিন্তু হ্যালোজেন একটা গ্রুপ, সামুদ্রিক লবণ উৎপন্নকারী গ্রুপ। ধাতু প্লাস হ্যালোজেন মিলে লবণ তৈরি হয়। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, তার মানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ। বুঝছেন, সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা কি অধাতু, তার মানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি যদি আবার দেখাই ধাতু প্লাস যৌগমূলক, চেনেন? যৌগমূলক কিন্তু চেনেন, কারণ আমি একবার কিন্তু দেখাইছিলাম, আমার মনে আছে যৌগমূলক থেকে কিভাবে আসলে মান বের করতে হয়। যৌগমূলক হচ্ছে ওই যে একাধিক মৌল মিলে যুক্ত হয়ে যারা আসলে একটি পরমাণু নিয়ে আচরণ করে, তাহলে সেটা হচ্ছে আমাদের যৌগমূলক। তো ধাতু যেহেতু ধনাত্মক হবে, তার মানে যৌগমূলকগুলো কি হবে? ঋণাত্মক। ঠিক আছে, ধাতু যদি আপনি চিন্তা করেন ম্যাগনেসিয়াম, আর যৌগমূলক যদি আমি দিই কার্বনেট, CO3 কার্বনেট, কার্বনেটের যোজনী হচ্ছে -2, মানে কার্বনের যে মানটা -2 আর ম্যাগনেসিয়ামের কত +2, তার মানে মিলছে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট, তার মানে এটা একটা আমার লবণ। ধাতু প্লাস যৌগমূলক, এটা আমার লবণ। তার মানে আরো যদি দেখি আর দুইটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যে যৌগমূলক প্লাস হ্যালোজেন। যৌগমূলক প্লাস হ্যালোজেন, যৌগমূলক প্লাস হ্যালোজেন, এটা আমার লবণ হবে। তো যেহেতু হ্যালোজেন অধাতুগুলা, অর্থাৎ হ্যালোজেনগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট, তার মানে যৌগমূলকগুলো অবশ্যই পজিটিভ হবে। তো আমাদের দুনিয়াতে শুধুমাত্র দুইটা ধনাত্মক যৌগমূলক আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম। ঠিক আছে, তো আমি অ্যামোনিয়াম সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে অ্যামোনিয়াম একটা যৌগমূলক, ধনাত্মক যৌগমূলক, নাইট্রেট একটা ঋণাত্মক যৌগমূলক, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট এটা একটা লবণ। ঠিক আছে, আমি মনের মতো করে উদাহরণ দিচ্ছি, মানে অ্যাজ ইউজুয়াল আমরা বিক্রিয়ার সাপেক্ষে আমরা ইচ্ছা মতো যৌগ দেবো, ইচ্ছা মতো আমরা সবকিছু আসলে দেবো, কারণ কি বইয়ের মতো করে করবো না, কারণ এটা আসলে আমি চেনাচ্ছি এই কারণেই, আপনি চিন্তা পারেন যে এটা লবণ, এটা ক্ষার, এটা কিছু একটা। ঠিক আছে, আর আপনাকে তো সোর্স বলেই দিলাম যে ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষার, তার মানে আমি ধাতুগুলো চিনি কিন্তু অনেকগুলা। ঠিক আছে, আবার অধাতুর অক্সাইডগুলো অ্যাসিড, তার মানে অধাতু কিন্তু আছে, অক্সাইডগুলো আপনি বিবেচনা করলেই পেয়ে যাবেন, তখন দেখবেন সেগুলো হচ্ছে অ্যাসিড। খুব সহজেই কিন্তু অ্যাসিড ক্ষার আপনি খুব শনাক্ত করতে পারবেন। আবার লবণের ক্ষেত্রেও তাই, আমি খুব স্পষ্ট করে বলে দিচ্ছি কোনটা কোনটা লবণ হবে। ওকে, লাস্ট একটা আছে যৌগমূলক প্লাস যৌগমূলক। যৌগমূলক প্লাস, সরি এটা একটা মিস্টেক করছি, এটা হ্যালোজেন তো নাইট্রেট না, সরি আমি যদি ক্লোরিন দিতে, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমার যৌগমূলক প্লাস হ্যালোজেন। মিস্টেক করছি, যৌগমূলক প্লাস হ্যালোজেন, তাহলে অ্যামোনিয়াম একটা যৌগমূলক, ক্লোরিন একটা হচ্ছে হ্যালোজেন, তার মানে এটা আমার একটা লবণ। আর যৌগমূলক প্লাস যৌগমূলক হবে, যদি উদাহরণ দেন অ্যামোনিয়াম আর হচ্ছে আমার নাইট্রেট, অ্যামোনিয়াম আর কি নাইট্রেট। দেখেন এখানে হচ্ছে যে কি যৌগমূলক প্লাস যৌগমূলক অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে যে ধনাত্মক যৌগমূলক আর নাইট্রেট হচ্ছে আমার ঋণাত্মক যৌগমূলক, তার মানে এটা আমার একটা লবণ। তাহলে দেখেন আমার আল্লাহর দুনিয়াতে এই 4 ক্যাটাগরি লবণ পেয়ে থাকি। মানে চেনার উপায় কিন্তু এগুলো কিন্তু লবণের প্রকারভেদ না, লবণের প্রকারভেদ আমরা শিখবো যখন লবণ করবো, লবণ যখন আমরা আসলে বিস্তারিত দেখবো, তখন আমরা লবণের প্রকারভেদ শিখবো আর কি। আপাতত আমরা অ্যাসিড চিনলাম, মানে চেনার উপায়টা দেখতেছি আমরা। ফার্স্ট অফ অল আমরা কি দেখতেছি? চেনার উপায় দেখতেছি, অ্যাসিড চিনতেছি, ক্ষার চিনতেছি, লবণ চিনতেছি। তো অ্যাসিড ক্ষার লবণ কি চিনতে পারছেন? সবাইকে চিনতে পারছেন? একটু আমাকে কমেন্টে জানান যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা লবণ। এটা যদি চিনতে পারেন তাহলে আমরা পরবর্তীতে বিক্রিয়ার দিকে আর কি মুভ করব। ভাইয়া তাহলে কি H2O কি অ্যাসিড? এটা এখানে তো H+ আছে। শাওন ইসলাম ভাই, আপনি তো খুব ডিপলি একটা কোশ্চেন করছেন, H2O কি অ্যাসিড? ওকে, আপনাকে বলছিলাম ভাইয়া অ্যাসিড কিন্তু অধাতুর অক্সাইড। ঠিক আছে, আপনি হাইড্রোজেন কোথায় দেখছেন যে হাইড্রোজেন অধাতু? হাইড্রোজেন কিন্তু ও আসলে ধাতুর যে ধর্ম সেই ধর্মের মধ্যে বিদ্যমান, কিন্তু হাইড্রোজেনের সমস্যা তো সে গ্যাসীয়। ঠিক আছে, হাইড্রোজেন তো আসলে অধাতু না, বা অধাতুর অক্সাইড না, বা পানি তো আসলে অধাতুর অক্সাইড না। তারপরে জুনায়েদ লেমন, আসি ভাই, থাকিস ভাই, জুনায়েদ লেমন ঠিক আছে। ওকে, তারপরে আবার ভাইয়া আরেকবার লবণটা আরেকবার ভাইয়া
শরীফুল ইসলাম, ওকে। আরে আপনারা বুঝতে যদি চান আরেকবার কেন, আরো 200 বার শেখাবো, সমস্যা নেই তো, শুধু শিখতে চাইবেন। আসেন, আমি ফার্স্ট অফ অল এগুলো চেনার উপায় দেখতেছি যে অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, লবণ কোনটা। অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, লবণ কোনটা। তো অ্যাসিড চেনার উপায় কি বললাম? অধাতুর অক্সাইড। অধাতুগুলো চেনেন তো আপনার, সালফার একটা অধাতু হিসেবে আচরণ করে, কার্বন হচ্ছে অধাতু হিসেবে আচরণ করে, তার মানে অধাতুর অক্সাইডগুলো আমার অ্যাসিড। আবার এই অ্যাসিডকে আবার আরেকভাবে চেনা যায়, যদি ওই যৌগতে হাইড্রোজেন আয়ন বিদ্যমান থাকে। যদি ওই যৌগতে কি থাকে? হাইড্রোজেন আয়ন বিদ্যমান থাকে। তাহলে দেখেন এই যৌগতে হাইড্রোজেন আয়ন বিদ্যমান আছে, এই যৌগতে আছে, এই যৌগতে আছে, তার মানে এগুলো কি আমার অ্যাসিড। আচ্ছা, এটা আমার গেল অ্যাসিডের ক্ষেত্রে। ক্ষারের ক্ষেত্রে যদি আসেন, ক্ষার বলা হচ্ছে ধাতুর অক্সাইড। ধাতু তো চিনি আমরা, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ধাতু। এর অক্সাইডগুলো দেখেন, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো কিন্তু কি সবগুলো হচ্ছে আমার ক্ষার। আবার এই ক্ষারকে আমি আরেকভাবে চিনতে পারি, ওই যৌগতে হাইড্রোক্সাইড আয়ন বিদ্যমান থাকবে বা হাইড্রোক্সাইড বিদ্যমান থাকবে। ঠিক আছে, হাইড্রোক্সাইড একটা যৌগমূলক, -1 যদি যৌগমূলক। তাহলে দেখেন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার। কেননা এখানে আমার হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত। ঠিক আছে, এটা আমি কি দেখলাম? অ্যাসিড দেখলাম আর ক্ষার দেখলাম। আসেন লবণের দিকে যদি আমি যাই, লবণ চিনতে পারি আমি 4 ক্যাটাগরিতে। আমরা অ্যাসিড, ক্ষার দেখলাম 2 ক্যাটাগরিতে, লবণ চিনবো আমরা 4 ক্যাটাগরিতে। আসেন এই 4 ক্যাটাগরি কি কি? প্রথমটা হচ্ছে ধাতু প্লাস হ্যালোজেন, অর্থাৎ ধাতু আর হ্যালোজেন মিলে লবণ তৈরি হয়। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা হ্যালোজেন। আপনি চাইলে ইচ্ছা মতো উদাহরণ নিতে পারেন, ঠিক আছে, কারণ আপনি সবকিছু চেনেন, ধাতুও চেনেন, হ্যালোজেনও চেনেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? লবণ। ধাতু প্লাস হ্যালোজেন মিলে লবণ তৈরি হয়। আবার ধাতু প্লাস যৌগমূলক মিলে তো লবণ তৈরি হয়। যেহেতু ধাতু প্লাস যৌগমূলক, তো ধাতু তো আসলে ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাহলে তো যৌগমূলক অবশ্যই ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। হ্যাঁ, তো আমি ধনাত্মক একটা ধাতু নিছি, ঋণাত্মক একটা যৌগমূলক নিছি, কারণ আপনি তো যৌগমূলক ধনাত্মক ঋণাত্মক দুইটাই আছে। ধনাত্মক মানে যে মৌলটা অর্থাৎ ধাতু, আর হচ্ছে যে আমার যৌগমূলক মিলে তাহলে তৈরি হয়েছে কি আমার লবণ। এটা হলো একটা ক্যাটাগরি। তারপর আরেকটা ক্যাটাগরি আছে যৌগমূলক প্লাস হ্যালোজেন। হ্যালোজেন তো চিনি, হ্যালোজেন তো স্বাভাবিক চিনবেন। আর যৌগমূলক প্লাস হ্যালোজেন, যেহেতু যৌগমূলক হ্যালোজেনের সাথে আকৃষ্ট হয়েছে বা আকর্ষণ হয়েছে বা এখানে যৌগ তৈরি হয়েছে, তাহলে হ্যালোজেন তো অবশ্যই নেগেটিভ চার্জ বিশিষ্ট। তা নেগেটিভ চার্জ বিশিষ্ট যদি হ্যালোজেন হয়, তাহলে তার সাথে অবশ্যই যৌগমূলকটা পজিটিভ হতে হবে। তো আমাদের দুনিয়াতে পজিটিভ যৌগমূলক আছে 2টা, একটা অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম। এই জন্য আমি অ্যামোনিয়াম যুক্ত করছি এখানে, আর হ্যালোজেনের ক্ষেত্রে ক্লোরিন নিচ্ছি। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা হচ্ছে কি লবণ। ওকে, আসেন পরেরটাতে আবার আসে যৌগমূলক প্লাস যৌগমূলক। তো এখানে যৌগমূলক প্লাস যৌগমূলক দিছি, তার মানে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তা পজিটিভের সাপেক্ষে আমি অ্যামোনিয়াম ধরছি, আর নেগেটিভ যৌগমূলকের ক্ষেত্রে নাইট্রেট ধরছি, NO3 নাইট্রেট। তার মানে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা একটা লবণ। এটা হচ্ছে আমার অ্যাসিড, ক্ষার, লবণ চেনার উপায়। এবার বলেন বুঝতে পারছেন কি ভাইয়া? এমডি রাকিব ইসলাম রবিন ভাই বলছিল লবণটা আরেকবার ভাইয়া, বলছি ভাই বুঝছেন কি? শাওন ইসলাম ভাইয়া, জি ভাই বুঝতে পারছি। শাওন ইসলাম ভাই, জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ইমোজি দিচ্ছেন তো সেন্ট ইমোজি। ইমোজি কেন ভাইয়া? ইমোজি আসলে কি প্রকাশ করে আমি জানি না। এটা সব থেকে বেশি মানে একটা বিদঘুটে কারণ, যে আপনি ইমোজি দিচ্ছেন কি প্রকাশ করতেছেন সেটা বুঝতেছি না। ওকে, তারপরে বলছে ভাই ধাতু ধনাত্মক যৌগ, ভাই ধাতু আর ধনাত্মক যৌগমূলক হয়? এই ধাতু আর ধনাত্মক যৌগমূলক কেমন হবে? ধাতুগুলো পজিটিভ পজিটিভ কখনো যৌগ তৈরি করে? হ্যাঁ, পজিটিভ পজিটিভ তো কখনো যৌগ তৈরি করবে না। যৌগ তৈরি করে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যুক্ত হয়ে একটা যৌগ তৈরি হয়। তো ধাতু তো অবশ্যই ধনাত্মক নাকি? ধাতু তো অবশ্যই ধনাত্মক না? ধাতুর সাথে যদি যৌগমূলক যুক্ত হয়, তার মানে সেই যৌগমূলকটা অবশ্যই ঋণাত্মক হবে। তার মানে ধাতু প্লাস যৌগমূলক তৈরি হচ্ছে লবণ। ঠিক আছে রাতুল ভাই, বুঝতে পারছেন কি? রাতুল ভাই আপনি কই হারিয়ে যান ক্লাস থেকে? বলেন সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রাতুল ভাই, ভাই নেটওয়ার্কের সমস্যা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আসেন তাহলে আমরা এখন কি করব দেখি। এখন আমরা অ্যাসিড, আজকে আমরা অ্যাসিড নিয়ে শুধু আলোচনা করব।
এবার আজকের ক্লাসের শেষ টপিক হচ্ছে যে অ্যাসিডটা। আমরা শুধু অ্যাসিড নিয়ে আলোচনা করব, অ্যাসিড নিয়ে আমরা যতটুকু আলোচনা করতে পারি, ঠিক আছে? অ্যাসিড তো আমরা চিনতে পারছি নাকি? অ্যাসিড তো চিনতে পারছি। এখন আমরা চিনতে পারছি, এখন এই অ্যাসিডগুলো বিক্রিয়ার সাপেক্ষে প্রমাণ করব। অ্যাসিডগুলো কি করব? বিক্রিয়ার সাপেক্ষে প্রমাণ করব, ঠিক আছে? আসেন, এখন যদি আমি ফার্স্ট অফ অল একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে, অর্থাৎ H2 তৈরি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কি হলো? আমরা দেখলাম এখানে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যাসিড চেনেন? ওকে, চিনি। ধাতু চেনেন? ওকে, চিনি। তাহলে অ্যাসিড আর ধাতু যদি বিক্রিয়া করে তাহলে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা থিওরিক্যালি বলতেছে, মানে থিওরিক্যাল ভাবে বলতেছে। আসেন আমরা প্রমাণ করে দেখি। যে কোনো একটা অ্যাসিড নেই, আচ্ছা আমি ইচ্ছা মতো নেই, যেহেতু আপনারা তো রেসপন্স করতে পারবেন না। ধরেন সালফুরিক অ্যাসিড দিলাম, H2SO4। আমরা আরও উদাহরণ দেখবো, ইভেন প্রত্যেকবার আলাদা আলাদা অ্যাসিড নিয়ে কাজ করব, ঠিক আছে? সালফুরিক অ্যাসিড নিলাম, H2SO4 নিলাম, এটা আমার অ্যাসিড। ধাতু নেই, কি ধাতু নেব? ক্যালসিয়াম নিলাম, ঠিক আছে? তাহলে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ আর কি উৎপন্ন করবে? লবণ আর হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখি প্রমাণ হয় কিনা। এটা আমার লবণ, এটা আমার হচ্ছে একটা ধাতু। তো ধাতুর সক্রিয়তা বেশি, এই ধাতু সক্রিয়তার ভিত্তিতে সে সালফেটকে আকর্ষণ করবে। সে কি করবে? এখান থেকে সালফিউরিক অ্যাসিডকে ভেঙে এখানে সালফেটকে আকর্ষণ করবে, উৎপন্ন করবে ক্যালসিয়াম সালফেট। ধাতুর কিন্তু সক্রিয়তা সবসময় বেশি হয়, এটা তো জানেনি। ধাতুর কিন্তু একটা সক্রিয়তা সিরিজও আছে, ঠিক আছে? আপনারা কিন্তু অনলাইন থেকে বা গুগল থেকে দেখে নিতে পারেন, ধাতুর সক্রিয়তা সিরিজ আছে। প্রথম পটাশিয়াম, পরে সোডিয়াম, পরে হচ্ছে যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। ওই ছোটোবেলা একটা সিরিজ পড়ছিলাম এই টাইপের আর কি, কে না কে ম্যাগাইবার এলো যেন, এই টাইপের একটা সিরিজ আছে। তো ওখানে সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। ধাতুর সক্রিয়তা সিরিজ আছে। তো এরকম এই ধাতুর সক্রিয়তার প্রভাবে সে এখানে সালফিউরিক অ্যাসিডকে ভেঙে সালফেটকে যুক্ত করে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম সালফেট। যখন সালফেটকে ক্যালসিয়াম নিল, তাহলে থাকলো আমার কি? হাইড্রোজেন। থাকলো আমার এখানে হাইড্রোজেন H2, এটা আমার কি? গ্যাস আকারে থাকবে। আমাদের থিওরিক্যালি বলছিল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আসেন দেখি, হ্যাঁ অ্যাসিড ধাতু, ঠিক আছে। এটা কি লবণ? হ্যাঁ এটা লবণ। কিভাবে লবণ? এই যে ধাতু প্লাস যৌগমূলক, ধাতু প্লাস যৌগমূলক। সালফেট একটা যৌগমূলক, দ্বিযোজী একটা যৌগমূলক, ঠিক আছে? আর ক্যালসিয়াম এখানে দ্বিযোজী একটা ধাতু, ঠিক আছে? তাহলে ধাতু প্লাস যৌগমূলক, এটা লবণ আর হাইড্রোজেন গ্যাস তো হয়েছেই। সহজ না? আপনি চাইলে যে কোনো কিছু এক্সাম্পল নিয়ে আপনি করতে পারেন। ওকে, পরেরটাতে যাই। পরের যেটা বলতেছে সেটা হচ্ছে যে অ্যাসিড ধাতুর কার্বনেট, অ্যাসিড ধাতুর কার্বনেট ও বাইকার্বনেট। কার্বনেট একটা যৌগমূলক, আমাকে আগে বলতেছি যৌগমূলক, আবার বলবো, সমস্যা নাই। বাইকার্বনেট, অ্যাসিড ধাতুর কার্বনেট ও বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে লবণ, পানি ও কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। থিওরিক্যালি শিখতেছি, ঠিক আছে? গ্যাস উৎপন্ন করে। আমরা আবার প্রুফ দেখব। অ্যাসিড ধাতুর কার্বনেট ও বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে অ্যাসিড ধাতুর কার্বনেট ও বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আসুন দেখি তাহলে। ধাতুর কার্বনেট আসলে একটা যৌগমূলক। কার্বনেট একটা কি? যৌগমূলক। কার্বনেট যদি আপনি দেখেন তাহলে হবে CO3-2। কার্বনেট একটা যৌগমূলক। আর বাইকার্বনেট এটা একটা যৌগমূলক, এটা হচ্ছে আমার HCO3-1। এটা আমার বাইকার্বনেট একটা যৌগমূলক। এখন এগুলো আবার ধাতুর সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে সেটা আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে? দেখি, একটা অ্যাসিড নেই, এবার নিয়েছি কি? সালফিউরিক অ্যাসিড, এবার নেই নাইট্রিক অ্যাসিড, HNO3, ঠিক আছে?
HNO3 নেই। তারপরে এখন দেখেন আমার এখানে যদি যুক্ত করি, কি যুক্ত করব, ধাতুর কার্বনেট। তাই আমার ধাতুর যদি কার্বনেট নেই তাহলে ক্যালসিয়াম নেই, কার্বনেট, ক্যালসিয়াম তো একবার নিচে না, তাহলে ক্যালসিয়াম চেঞ্জ করি। সোডিয়াম নেই, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম Na2 দিছি কেন বুঝছেন তো, এই যে কার্বনেটের যোজনী হচ্ছে যে চার্জ হচ্ছে -2, সোডিয়ামের তো +1, এই জন্য দুইটা সোডিয়াম মিলে হয়েছে +2 আর একটা কার্বনেট মিলে হয়েছে -2, মিলে গেছে। ঠিক আছে, এখন আসেন এখানে সক্রিয়তা বেশি সোডিয়ামের। সোডিয়াম কি করবে, এই কার্বনেটকে ছেড়ে দিয়ে নাইট্রেটকে আকর্ষণ করবে। এখানে নাইট্রেট কিন্তু একযোজী, দেখে বুঝতেছেন নাইট্রেট কিন্তু এখানে একযোজী, কারণ -1 হাইড্রোজেন হচ্ছে +1, তার মানে উৎপন্ন হবে আমার সোডিয়াম কি নাইট্রেট, উৎপন্ন হবে আমার কি সোডিয়াম নাইট্রেট। এই যে সোডিয়াম আর এই নাইট্রেটের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে কি আমার সোডিয়াম নাইট্রেট। বলেন তো ভাই সোডিয়াম কয়টা, দুইটা, এখানে সোডিয়াম কয়টা, এখানে একটা, তার মানে 2 দেন। ঠিক আছে, এখানে 2 দিলেন, সোডিয়াম না। এখন নাইট্রেট হলো কয়টা, নাইট্রেট হলো 2টা, তার মানে এখানে 2 দেন। এখানে তো 2 দিতে পারবেন না, কারণ অলরেডি তো একটা যৌগ তৈরি হয়েছে। তাহলে আমার দেখেন আমার চলে গেছে কি কি, এটা চলে গেছে, এটা চলে গেছে, থাকলো আমার কি 2 অণু হাইড্রোজেন থাকলো, আর 2 অণু মানে 1 অণু থাকলো হচ্ছে কার্বনেট, অর্থাৎ H2 থাকলো, আর থাকলো কি আমার CO3 থাকলো -2 চার্জ। তখন এটা ভেঙ্গে, এখান থেকে ভেঙ্গে উৎপন্ন হবে, বা H2 আর CO3 এখান থেকে ভেঙ্গে উৎপন্ন হবে H2O, অর্থাৎ এখান থেকে একটা অক্সিজেন নিয়ে H2O উৎপন্ন হবে। আর H2O থেকে যদি এখান থেকে উৎপন্ন হয় তাহলে এখানে থাকলো কি আবার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সরি বুঝছেন, এটা কি আমার কি H2 আর CO3, মানে আমার বিক্রিয়া হওয়ার পর থাকলো আমার H2 আর কি থাকলো CO3, তাহলে H2 CO3 থাকলো। এই H2 এখান থেকে একটা অক্সিজেন নিয়ে পানি উৎপন্ন করবে, আর এখানে থাকলো তাহলে কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমার উৎপন্ন হবে কি পানি ও কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, থিওরিক্যালি কি বলছে, এসিড ধাতুর কার্বনেট বাইকার্বনেটের উদাহরণ দেখবো, এর পরেরটাতে দেখবো এসিড ধাতুর কার্বনেট ও বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এসিড ধাতুর কার্বনেট, লবণ, হ্যাঁ লবণ, ধাতু প্লাস কি যৌগমূলক লবণ, পানি, তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। কিভাবে উৎপন্ন করছে আমি কিন্তু বিক্রিয়া প্রচেষ্টা আপনাকে বলে দিছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। তাহলে আসেন আমরা নেক্সট যদি আমি বাইকার্বনেটের জন্য দেখি, আমি আরেকটা অ্যাসিড নেই, আরেকটা কি অ্যাসিড নেব, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নেই তাহলে আমার এখানে যুক্ত হচ্ছে বাইকার্বনেট, কার বাইকার্বনেট, ধাতুর বাইকার্বনেট। তাহলে সোডিয়ামেরটা নেই, সোডিয়াম বাইকার্বনেট। এবার বলেন তো ভাই এখানে আমি সোডিয়াম দুই নিলাম না কেন, কারণ আমি বাইকার্বনেটের যোজনী জানি, বাইকার্বনেটের চার্জ হচ্ছে -1, বাইকার্বনেটের চার্জ হচ্ছে -1, আর সোডিয়ামের একটা চার্জ হচ্ছে +1, তার মানে মিলে গেছে। ওকে ঠিক আছে, আসেন এই পাশে উৎপন্ন করি। এই পাশে দেখেন আমার উৎপন্ন হচ্ছে কি সোডিয়াম, এই বাইকার্বনেটকে ছেড়ে দিয়ে হ্যালোজেনকে আকর্ষণ করবে, উৎপন্ন করবে আমার সোডিয়াম ক্লোরাইড। এখানে কি হবে, সোডিয়াম বাইকার্বনেটকে ছেড়ে দিয়ে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যদি উৎপন্ন করে তাহলে আমার থাকলো কি কি, এখানে থাকলো একটা হাইড্রোজেন, এখানে থাকলো আমার বাইকার্বনেট, সেখান থেকে ভেঙে উৎপন্ন হবে H2O, পানি উৎপন্ন হবে, তাহলে 2টা হাইড্রোজেন বাদ, এখান থেকে একটা অক্সিজেন বাদ, তারপরে কি CO3 CO2। আমি একদম ভেঙে ভেঙে আপনাকে দেখাচ্ছি, আসলে এভাবে আসলে মানে বিক্রিয়ার লজিকটা আসলে মানে অন্যরকমভাবে অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমি কেন কিভাবে উৎপন্ন হচ্ছে অনুপাত আকারে আসলে আপনাকে দেখাচ্ছি। তাহলে উৎপন্ন হলো কি আমার কি পানি আর কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, উৎপন্ন হলো আমার এখানে পানি, আর উৎপন্ন হলো কি আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা হচ্ছে আমার এই দুইটা তথ্য। আমার আরেকটা লজিক আছে, আরেকটা লজিক দেখে আমরা মোটামুটি বুঝবো। তো আমার বলেন এই যে এই দুইটা লজিক আপনি বুঝতে পারছেন কিনা, বা বিক্রিয়াকে আসলে কঠিন মনে হচ্ছে কিনা। একটু বলেন আমাকে, বা একটু কমেন্টে আমাকে জানান যে বিক্রিয়া যে আমরা করলাম না, এক্ষেত্রে বিক্রিয়াগুলো আসলে খুব কঠিন মনে হচ্ছে কিনা। আমি র্যান্ডমলি উদাহরণ নিছি, হয়তোবা এই জন্য একটু অন্যরকম যৌগ চলে আসছে। যদি বইয়ের সাপেক্ষে নিতাম তাহলে হয়তোবা অনেক ইজি ইজি যৌগ দিয়ে আসলে বিক্রিয়া সলভ করা যেত, কিন্তু আমি চাই যে মানে র্যান্ডমলি যৌগগুলো নিয়ে আসলে আমি মানে বিক্রিয়া করি, তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। যারা ক্লাস করতেছেন একটু কমেন্টে জানান যে বুঝতে পারছেন কিনা। দুই নাম্বারটা ভাই আরেকবার নাকি, 2 নাম্বারটা একটু প্যারা, বুঝতে পারছি। আবির আহমেদ ভাই 2 নাম্বারটা আচ্ছা বুঝে দিচ্ছি, আবার সমস্যা নাই ভাইয়া। এগুলো আসে পরীক্ষায়, ক্লিয়ার ভাইয়া, সাইফুল হোসেন ভাই ক্লিয়ার। এগুলো আসে কিনা পরীক্ষায়, পরীক্ষা কিভাবে আসবে সেটা তো আপনাকে কোশ্চেন প্যাটার্ন বলেই দেবো। আপাতত বেসিকটা একটু বোঝেন ভাই। রাতুল ভাই
একটু বেসিকটা একটু আগে বোঝেন, ঠিক আছে? তারপরে আমরা কোশ্চেন প্যাটার্ন বলে, মানে এই যে এখানে আরেকটা স্টেপ আছে না, আরেকটা স্টেপ দেখানোর পরে বলে দেবো যে কীভাবে কোশ্চেন আসতে পারে। ইভেন শুধু কোশ্চেন আসতে পারবে না, ওটা আপনাদের হোমওয়ার্ক দেবো, আপনি সেটা সলভ করে গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? আসেন তাহলে আমরা এখানে দেখি, বলতে বুঝতে পারছি। এখানে আমাদের আবির মাহমুদ ভাই বলছিলেন 2 নম্বরে একটু সমস্যা, আবার বোঝাচ্ছি। 2 নম্বরটা বলছে অ্যাসিড ধাতুর কার্বনেট ও বাইকার্বনের সাথে যুক্ত হয়ে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এটা আমরা থিওরিক্যালি দেখছি, মানে থিওরিক্যালি একটা ধরেন একটা কথা এটা, ঠিক আছে? তো আমরা এটা প্রমাণ করি, আমরা এটা প্রমাণ করতেছি যে আমরা এখানে অ্যাসিড নিছি, ঠিক আছে? এটা আমরা কি নিছি? একটা অ্যাসিড নিছি, তারপরে এখানে ধাতুর কার্বনেট, আগে কার্বনেট নিছি তারপরে বাইকার্বনেট নিছি, তো ধাতুর কার্বনেট নিছি। ওকে, বিক্রিয়া কিন্তু আমি করিনি। এটা যখন নেওয়ার পরে এখানে আমার ধনাত্মকতা বেশি বা সক্রিয়তা বেশি সোডিয়াম কার্বনেটকে ছেড়ে দিয়ে নাইট্রেটকে আকর্ষণ করছে, উৎপন্ন করছে সোডিয়াম নাইট্রেট। 2 দিছি কেন? কারণ আমার এখানে 2 ছিল, পরবর্তীতে আমার এই নাইট্রেট এখানে 2 দিছি, ঠিক আছে, নাইট্রেটকে মিলানোর জন্য। তাহলে আমার থাকলো কি যে সোডিয়াম দুইটা চলে গেছে, নাইট্রেট চলে গেছে, থাকলো আমার কি এখানে 2টা হাইড্রোজেন আর হচ্ছে কার্বনেট। 2টা হাইড্রোজেন আর কার্বনেট মিলে তৈরি করছে আমার H2O, পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? সেম ভাবে আবার এখানে আছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমার সোডিয়াম বাইকার্বনেট, ধাতুর বাইকার্বনেট নিচে এবার নিচে বিক্রিয়া করছে। আবার এখানে দেখেন সোডিয়াম তার ধনাত্মকতার সাপেক্ষে বাইকার্বনেটকে ছেড়ে দিয়ে ক্লোরিনকে আকর্ষণ করছে, উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আর থাকলো আমার কি, এই হাইড্রোজেন আর বাইকার্বনেট উৎপন্ন করছে আমার পানি আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। পানি আর এখানে কি উৎপন্ন করছে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে? সবাইকে এবার কি বুঝতে পারছেন? আবির মাহমুদ ভাই এবার কি বুঝতে পারছেন আপনি 2 নম্বরটা? এটা খুলে রাখিস না ভাই। ভাই কার্বনেট আর বাইকার্বনেট এগুলো কি মুখস্থ? ভাই এগুলো আমি হচ্ছে যৌগমূলক, ঠিক আছে ভাই? এগুলো হচ্ছে যৌগমূলক, আমি কিন্তু যৌগমূলকের কথা আপনাকে বলছি। শোনেন, রাসায়নিক বিক্রিয়া কয়েকটা জিনিস পারলে আপনি খুব ভালো মতো আইডিয়া পাবেন। সেটা হচ্ছে যে যুজুনিগুলো, এই যে আমি 2, এই যে আমি 2, এই যে আমি 1 বা এগুলো যে দিচ্ছি, এগুলো কিন্তু যুজুনি সাপেক্ষে আসতেছে, ঠিক আছে? যুজুনিগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে। তারপরে যৌগমূলকগুলো চিনতে হবে। আপনি যত তাড়াতাড়ি যৌগমূলকগুলো চিনতে পারবেন, যৌগমূলকগুলো বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি রাসায়নিক বিক্রিয়াগুলো পারবেন। আর আরেকটা জিনিস লাগে ধাতুর সক্রিয়তা সিরিজ, সেটাও আসলে লাগে, এটাও আসলে দরকার। ধাতুর সক্রিয়তা সিরিজ কি বললাম? যুজুনি, তারপরে সব যৌগমূলককে চেনা। সব যৌগমূলককে যদি চিনে থাকেন তাহলে কি লাগবে? সব যৌগমূলক চিনে থাকেন তাহলে লাগবে আমার এখানে ধাতুর সক্রিয়তা সিরিজ। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন বা এই কয়েকটা জিনিস যদি আপনি পারেন তাহলে রাসায়নিক বিক্রিয়া অনেক ভালো পাবেন। আর আপনাদের কাছে যে সোর্স আছে, যদি কোনো বই থাকে, অ্যাডমিশনের যদি বই থাকে থাকলো, যদি অন্য কোনো বই থাকে সেখানেও দেখতে পারেন, ওখানে যৌগমূলক থাকবেই। অথবা এখন তো ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আমরা যদি গুগলে সার্চও দেন যে কেমিস্ট্রি যৌগমূলক, দেখবেন যৌগমূলকের চার্ট চলে আসতেছে, ঠিক আছে? যৌগমূলকগুলো লাগবেই। যৌগমূলকের ক্ষেত্রে ভেজাল লাগে চার্জ বের করাটা। তো আমি চার্জ বের করাটা কিন্তু আমি দেখাইছিলাম কয়েকটা ভিডিও আগে, ঠিক আছে? আপনারা হয়তো দেখছেন। ওকে, তারপরে বলছেন এখানে আবির মাহমুদ, জি ভাই বুঝতে পারছেন। আমি রাতুল ভাই, আমি আশাবাদী আপনার অ্যান্সার পেয়ে গেছেন। ওকে, তাহলে আসেন আমরা আরেকটা দেখবো, লাস্ট একটা দেখবো। সেটা হচ্ছে যে আমাদের লাস্ট একটা কমন একটা ওয়ার্ড আছে, কমন একটা ওয়ার্ড বলতে কমন একটা বাক্য আছে আর কি, কমন একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে খুবই জরুরি এবং এই জিনিসটা খুব মাথায় রাখবেন এবং মনে রাখবেন। সেটা হচ্ছে যে কি, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে, এটা অনেকে পরিচিত একটা লাইন আর কি, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়। লবণ ও পানি উৎপন্ন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা এবং খুব কমন একটা কথা। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়, ঠিক আছে? তার মানে অ্যাসিডের সাথে আপনি ক্ষার বিক্রিয়া করতেছেন, অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করতেছেন? ক্ষার বিক্রিয়া করতেছেন। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়। তো আসেন আমরা এই ক্ষেত্রে বিক্রিয়া করি। তো ফার্স্ট অফ অল অ্যাসিড চিনিতে 2 রকম, একটা চিনি অধাতুর অক্সাইড, একটা চিনি কি ধাতুর অক্সাইড, ঠিক আছে? তাহলে আমরা 2 রকম ভাবে এখানে যুক্ত করব। একটা যুক্ত করব কার্বন ডাই অক্সাইড যুক্ত করব, আর অ্যাসিড হিসেবে কি যুক্ত করা যায়? এর আগে কি দেখলাম? সালফিউরিক অ্যাসিড দেখছি, নাইট্রিক অ্যাসিড দেখছি, তারপরে কি দেখছি? এবার যুক্ত করব ফসফরিক অ্যাসিড, H3PO4। এই দুইটা অ্যাসিড কি করবো? ক্ষারের সাথে বিক্রিয়া করে দেখবো যে লবণ ও পানি উৎপন্ন হয় কিনা।
এটা আমার অ্যাসিড, এটা আমার অ্যাসিড, তাই না? তো আসেন ফার্স্ট অফ অল কার্বন ডাইঅক্সাইড দিয়ে শুরু করি। তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা একটা অ্যাসিড যদি হয়, তাহলে সে অবশ্যই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। কারণ ক্ষার নেন, যে কোনো একটা ক্ষার নেন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা আমার একটা ক্ষার, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এই ম্যাগনেসিয়াম কি করবে, তার ধনাত্মকতার সাপেক্ষে হাইড্রোক্সাইডকে ছেড়ে দেবে, বা তার সক্রিয়তার সাপেক্ষে হাইড্রোক্সাইডকে ছেড়ে দেবে। হাইড্রোক্সাইডকে ছেড়ে দেওয়ার পরে এই হাইড্রোক্সাইড থেকে একটা অক্সিজেন নিয়ে এটা যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এখানে উৎপন্ন হবে কার্বনেট যৌগমূলক, কার্বনেট। এখানে যদি আমি আরেকটা অক্সিজেন দিই তাহলে উৎপন্ন হবে আমার কি, কার্বনেট যৌগমূলক। পরে ম্যাগনেসিয়াম এই কার্বনেটকে আকর্ষণ করবে, উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম কার্বনেট। বুঝছেন? এখন ভাই এই যে কার্বন ডাইঅক্সাইডকে যে একটা অক্সিজেন যুক্ত করলে যে কার্বনেট হবে, এটা কেমনে বুঝবো? এটাই তো ভাইয়া, এটা বোঝার জন্য যৌগমূলকটা পড়তে হবে, এটা বোঝার জন্য যৌগমূলকটা মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি একটা অক্সিজেন দিই তাহলে তো আমি কার্বনেট পাচ্ছি। পরবর্তীতে কার্বনেটকে আমার যে কোনো ধাতু বা যদি অন্য কেউ থাকে সে আকর্ষণ করতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে উৎপন্ন হচ্ছে কি, ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে দেখেন আমার এখানে কিন্তু চলে গেছে, আর এখান থেকে একটা অক্সিজেন নিছেন। আমার ছিল কয়টা, দুইটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন নিছেন, থাকলো কি, যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, অর্থাৎ পানি। এটা আমার লবণ, হ্যাঁ লবণ, ধাতু প্লাস যৌগমূলক লবণ। তাহলে দেখেন আমার কি, ধাতু অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে কি, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করছে। এটা আমি শিখলাম হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। আসেন এবার ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে শিখি। ফসফরিক, আমি র্যান্ডমলি যৌগটা নিয়েছি তো এটা কিন্তু একটু কঠিন লাগতে পারে, মানে বিক্রিয়াটা, তারপরে দেখাচ্ছি। ফসফরিক অ্যাসিড এর সাথে যদি আমি কি করি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে সহজ হবে। জাস্ট ইমাজিন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 3, এই 3 কেন দিয়েছি বুঝছেন তো, ওই যে অ্যালুমিনিয়াম যোজনী 3, আমরা যে 3টা হাইড্রোক্সাইডকে যুক্ত করতে পারবে, হাইড্রোক্সাইড হচ্ছে -1, তাহলে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখন ধনাত্মকতার সাপেক্ষে অ্যালুমিনিয়াম কি করবে, হাইড্রোক্সাইডকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে এখানে ফসফেট যে যৌগমূলকটা আছে, এই ফসফেট যৌগমূলককে আকর্ষণ করবে, দেন উৎপন্ন করবে আমার অ্যালুমিনিয়াম ফসফেট। অ্যালুমিনিয়াম ফসফেট, এখানে কিন্তু কোনো মানে কোনো সংখ্যা দিলাম না, কেন দিলাম না, কারণ ফসফেটেরও যোজনী -3 বা চার্জ -3, অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3, +3 -3 মিলে গেছে, শেষ। তার মানে আমার অ্যালুমিনিয়াম গেছে, ফসফেট গেছে, থাকলো কি আমার 3 অণু হাইড্রোক্সাইড আর 3 অণু হাইড্রোজেন। 3 অণু হাইড্রোক্সাইড আর 3 অণু হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে 3 অণু পানি। ঠিক আছে, এখানে আমার কয়টা, 3টা হাইড্রোজেন, এটা আমার 3টা হাইড্রোজেন, তার মানে 6টা, এই যে 3 দুগুণে 6টা, এখানে আমার 3টা অক্সিজেন, এই যে 3টা অক্সিজেন, মানে 3 অণু পানি। তাহলে অ্যালুমিনিয়াম ফসফেট, এটা আমার কি লবণ, হ্যাঁ লবণ। কিভাবে, ধাতু প্লাস যৌগমূলক লবণ, লবণ প্লাস পানি। তার মানে দেখেন অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়। এই যে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়। এইভাবে আপনি মানে বিক্রিয়াগুলো একটু আয়ত্ত রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা একটু জানান তো। এই বিক্রিয়া যদি বুঝতে পারেন বা এই টাইপের বিক্রিয়া যদি বুঝতে পারেন, আগামী দিনে যত বিক্রিয়া আসুক ইনশাল্লাহ সমস্যা হবে না। সবাই একটু কমেন্টে জানান যে বুঝতে পারছেন কিনা। আবির মাহমুদ ভাই বিক্রিয়া বুঝতে পারছি, কিন্তু ক্ষার চিনব কিভাবে, ক্লাসে লেট জয়েন করছেন। ঠিক আছে ভাইয়া, আপনি ক্লাসে লেট জয়েন করছেন, কারণ আমি শুরুতেই হচ্ছে যে ক্ষার কি সেটা চিনাইছি, কোনটা ক্ষার। আপনি এই ভিডিওর লাইভটা শেষ হওয়ার পরে একটু ভিডিওটা আগে দেখেন, ওখানে ক্ষার চেনানো হয়েছে। এটা হচ্ছে যে ক্ষার, এটা হচ্ছে ক্ষার, এটা কিভাবে ক্ষার বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে বলছে রাতুল ভাইয়া আমার একটি জরুরি সমস্যা, কোনো মৌলের যোজনী, আমার একটি জরুরি সমস্যা, কোন মৌলের যোজনী পাশাপাশি মিলিত হয় কিভাবে। আমি আমার কোশ্চেনটা ঠিক মতো বুঝিনি, কোন মৌলের যোজনী পাশাপাশি চিহ্নিত হয় কিভাবে, এটা বুঝতে পারিনি কথাটা। আপনি যদি কোশ্চেনটা একটু অন্য মানে একটু ডিটেলসে করেন তাহলে একটু সুবিধা হবে। এটা কি বুঝতে পারছেন, আগে আমাকে বলেন যে এটা বুঝতে পারছেন কিনা, বিক্রিয়াগুলো বুঝতে পারছেন কিনা। আমি আপনাকে যে বিক্রিয়াগুলো দেখাইলাম আজকে, ঠিক আছে, তিনটা হচ্ছে প্যাটার্ন দেখাইছি, একটা অ্যাসিড কিভাবে আসলে মানে বের করার। ধাতুর সক্রিয়তা সিরিজটা একটু লাগতো। ওকে ঠিক আছে ভাই, ধাতুর সক্রিয়তা সিরিজটা আমি পরের ক্লাসে এখানে দেখাবো নি, ঠিক আছে, পরের ক্লাসে আমি দেখাবো নি এখানে। সে পর্যন্ত আপনি মানে আপাতত এই জিনিসটা এসে বুঝছেন, এই জিনিসটাকে বুঝতে পারছেন। আপনি কোশ্চেন পরে করেন, আমি কিন্তু আপনাদেরকে মেনশন করতেছি যে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা।
বা এই বিক্রিয়াগুলো বুঝতে পারছেন কিনা? আপনি যে জিনিসটা বোঝানোর জন্য যেগুলো দরকার এগুলো হয়তো ল্যাক্স আছে, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির মাহমুদ ভাই, আমরা ধাতু সক্রিয়তা সিরিজ পরে ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? যদি বুঝে থাকেন তাহলে হ্যাঁ, যদি বুঝে থাকেন তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্কটা করে আপনি আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি আপলোড করবেন। হোমওয়ার্কটা হচ্ছে যে কি, একটা একটা যোগ দেব, সেটা হচ্ছে যে কি যোগ দেওয়া যায় একটু ভাবি, একটু সময় দেন। যে কোনো কিছু দেওয়া যায় না তো, কারণ আপনাদের হোমওয়ার্ক দিলে তো একটু ভেবে চিন্তে দিতে হবে। কি দেওয়া যায়? আচ্ছা, আপনারা হচ্ছে একটা এটা করে নিয়ে আসবেন এই পাশে দিয়ে হোমওয়ার্ক এইচডব্লিউ, সেটা হচ্ছে যে কি সালফার ট্রাইঅক্সাইড, এটা যে অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড এটা যে অ্যাসিড, এটা প্রমাণ করবেন। SO3 এটা কি অধাতুর অক্সাইড না? অধাতুর অক্সাইড কিন্তু একটা অ্যাসিড, তার মানে এটা যদি অ্যাসিড হয় এটা প্রমাণ করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা এটা করে আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? এটা এমন কিভাবে করবেন, আপনি এই যে এটা একটা লজিক আছে, এই পাশে আমি দুইটা লজিক দেখাইছি, এই দুইটা লজিকের সাপেক্ষে আপনি করতে পারেন। এই দুটো লজিকের সাপেক্ষে আপনি মানে এইটা প্রমাণ করতে পারেন। তিনটা লজিক দেখাইছি কিন্তু আজকে, তাই না? তিনটা লজিকের যে কোনো একটা ব্যবহার করে আপনি এটা প্রমাণ করতে পারেন। সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ট্রাইঅক্সাইড একটা হচ্ছে অ্যাসিড। কারণ আমি যা দেখালাম এগুলোর মধ্যে থেকে যদি হোমওয়ার্ক দিই তাহলে তো আসলে হোমওয়ার্ক হয় না। এটা করার পরে আপনি যদি না বুঝতে পারেন তো নেক্সট ক্লাসে আমি বুঝে দেবো নি, আর যদি পারেন তাহলে তো হলোই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেনটা করতে পারেন, মানে আজকের পরের টপিকটা নিয়ে। আজকে আমরা ধাতুটা মোটামুটি শিখলাম। আমরা নেক্সট ক্লাসে কী শিখবো সেটা একটু বলি। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ধাতুর মানে এসিডের হচ্ছে যে কিছু শক্তি মাত্রা নির্ণয় করা যায় সেটা টেকনিকটা শিখবো, এসিডের শক্তি মাত্রা নির্ণয় করার টেকনিকটা। আর হচ্ছে যে আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে কি এসিডের ক্ষেত্রে ক্ষারকতা আছে, একটা এসিডের ক্ষারকতা আছে। এসিডের ক্ষারকতা কি সেটা এখনো তো আলোচনা করা হয়নি, যখন আলোচনা করবো তখন বুঝবো। এসিডের ক্ষারকতা আলোচনা করব, আর হচ্ছে যে আমাদের এসিডের ক্ষেত্রে কি শক্তিমাত্রা নির্ণয় করবো, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, শুরুতে আর কি। পরবর্তীতে আমরা পরবর্তীতে যদি সময় থাকে তাহলে আমরা লবণ করবো, ঠিক আছে? আপাতত আজকের ক্লাসটা বুঝতে পারছেন তো? আর আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে বলতে পারেন। যদি না বলেন বা যদি শেষ হয় বা যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। ওকে, ঠিক আছে। কারো কোনো মেবি কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে। আমাদের কারো কোনো কোশ্চেন পাইনি এখন পর্যন্ত, তার মানে সব ঠিকঠাক মতো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।